নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আজ ক্লাস নিলেন জলপাইগুড়ি সদর মহকুমার শাসক তথা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র মাননীয় তমজিৎ চক্রবর্তী। ফুলবাড়িতে দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। হঠাৎ রাস্তার পাশের বিশালাকার গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিমেষেই যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তা দিয়ে। গতকাল রাতের এই চিত্র জলপাইগুড়ি শহরের অদূরে ৭৩ মোড় সংলগ্ন এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রশ্ন হলো, হঠাৎ গাছেই আগুন কেন? স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বাজি ফাটানোকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। কেননা গতকাল ওই সময় একদিকে চলছিল ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ। কেউ যেমন অতি উৎসাহে এলাকায় বাজি ফাটিয়ে থাকতে পারেন, তেমনি বিয়ের শোভাযাত্রায় ফাটানো বাজি থেকেও এমন ঘটনা ঘটে যেতে পারে। তবে যে কারণেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে থাকুক, স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এদিন রাতে। বড় ওই গাছের নিচে দুটি দোকান রয়েছে। আগুন লাগার আঁচ পেয়ে বিক্রেতারা সেখান থেকে সরে যান। গাছটির পাশ দিয়ে গিয়েছে বিদ্যুৎবাহী তার। খবর পেয়ে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তৎপরতার সাথেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন দমকল কর্মীরা। এই যে গাছের এই গাছটাতেই দোকান তো দোকান পাশেই। কোথা থেকে যে ধরছে এটা তো আমরা বুঝতে পারি না। তখন আমরা দোকান বন্ধ করে এখানে গল্প করতেছিলাম কয়েকজন, আর কোথা থেকে ধরছে এটাই তো বুঝতে পারি। হ্যাঁ, না আমরা তো এখান থেকে সরে গেছিলাম না, তখন আমরা সাইডে ছিলাম, দোকান বন্ধ। তারপর কি দেখতে পারলেন সেই সময় হঠাৎ করে? পুরা গাছে আগুন, আর নিচের থেকে শুরু হইলো একদম টোটাল গাছে, পুরা গাছটা আগুন। এইটা এখন মনে করেন কালকে বিয়ে গেছে, খেলা গেছে, অনেক বিয়া বাড়ি গেছে, এর জন্য লাগতে পারে। তারপরে আপনারা কি খবর দিলেন? খবর দিলাম, ফায়ার ব্রিগেড দেওয়া হলো খবর। তারপর আপনার এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে খবর দেওয়া হলো, ওরা আসলো। তারপরে আগুন নিয়ন্ত্রণে আনে? হ্যাঁ, পুরা নিয়ন্ত্রণে আনে তারপরে গেছে। কি দেখতে পেলেন, কি ঘটনা ঘটলো কালকে? কালকে তো একটা বিয়ে বাড়ি গেছিল, তখন ওই যে বাজি ফুটাইছিল, সেই বাজিতে মনে করো আগুন লাগছে। কিন্তু এত ভয় লাগছে বলার মতন না। কেন কি তার ছিল, তারপরে কিন্তু পরে লাইট, কিন্তু সবাই 3টা আসছিল। কি ফায়ার ফায়ার ব্রিগেড? আচ্ছা, তারপর রাত্রে 11টা সাড়ে 11টার মধ্যে নেমে গেছে। আপনারা ভয় বা আতঙ্কে ছিলেন? হ্যাঁ, আতঙ্কে তো থাকবোই, বলো, পাশাপাশি বাড়ি। আগুনের বিভৎসতা কত, অনেক বেশি ছিল? হ্যাঁ, প্রচন্ড দূরে চলে গেছিল, তো ভয় তো লাগবেই। বিষয়টা হচ্ছে, কালকে রাত্রে তো আমরা এই সময় খেলা, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখছিলাম। তো হট করে গলির মুখ থেকে চিল্লাচিল্লি শুনতে পেলাম। তো 8টা সাড়ে 8টা নাগাদ, এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, ওরকমই হবে, 8টা সাড়ে 8টা। তো ওই সময় হট করে আগুন দেখতে পেলাম গাছের মধ্যে, এই গাছটাই। ঠিক আছে, এটা কড়ি গাছ সম্ভবত, ঠিক আছে, বহু পুরোনো গাছ। গাছের মধ্যে শুকনো পাতাটা ভর্তি এই সময়টা। তা আগুন দেখতে পেয়ে প্রশাসনকে জানানো হলো, ফায়ার ব্রিগেড চলে এসছে গাড়ি। কিভাবে আগুনটা হয়তো ওই সময় তো ইন্ডিয়ার একটা ভালো পজিশন ছিল, হয়তো আনন্দ করে কেউ বোম ফাটাচ্ছিল, এটাও হতে পারে, বা সামনে বিয়ে বাড়িও ছিল কোথাও আশেপাশে, হয় না? তা এক্সাক্ট বলতে পারছি না কি কারণে, তবে বাজি পোড়ানোর জন্যই হয়েছে হয়তো। কোনোভাবে কি ইচ্ছাকৃত? না 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 না, সেরকম না, ইন্টেনশনালি কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই। এই আপনি যেটা বললেন ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত কোনো ব্যাপার নেই এটা, ঠিক আছে। গাছে কি করে লাগলো? শুকনো গাছে তো শুকনো পাতা দিয়েই ভর্তি, প্রচুর, আর পুরোনো গাছ এতদিনের,
ঠিক আছে, হয়তো সেই কারণে, আর হাওয়া ছিল উপরে, ধরে গেছে। তারপর ফায়ার ব্রিগেড এসছে, প্রথমে একটা ইঞ্জিন এসছে, পরে আরেকটা গাড়ি এসছে, ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি এসছে, পাওয়ার অফ করে দিয়েছে, মানে প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য করছে। ফায়ারের কটা ছিল গাড়ি? দুখানা গাড়ি এসেছিল। বললাম সেই সময় আতঙ্কিত কি আপনারা? না না, আতঙ্কের ব্যাপার ছিল না, দোকান সবই খোলা ছিল। এই 8টা-9টার মধ্যে এই ঘটনাটা, লোকজন প্রচুর ছিল। আগুনের ইয়াটা কিরকম ছিল? আগুন কিন্তু ভয়াবহ ছিল, তো প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য করেছে, ঠিক আছে, সেই জন্য অনেক আয়ত্তে চলে এসেছে ব্যাপারটা। মানে ফায়ার ব্রিগেডে কি নিয়ন্ত্রণে আনে দেয়? একদম হ্যাঁ? একদম, ফায়ার ব্রিগেডই নিয়ন্ত্রণে আনে। নির্বিঘ্নে শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পত্র। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছিল ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা, বলে এবারে প্রশ্নপত্র গতবারের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। এমসিকিউ ছাড়াও বড় ছোট সব ধরনের প্রশ্নই সোজা এসেছে, তাই আমরা আজকের পরীক্ষা দিয়ে মোটামুটি খুশি রয়েছি। আশা আছে ভালো নম্বর পাবার। আর আজকের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়েই ছাত্রছাত্রীদের মধ্যে হাসির পরিবেশও দেখা গিয়েছিল। কি পরীক্ষা ছিল? প্রশ্নপত্র অনুসারে ইংলিশ কেমন আসছে প্রশ্ন? ভালোই আসছে প্রশ্নপত্র, কত একটু এক্সপেক্ট কঠিন হয়ে গেছে, আবার একটু ঠিকও আছে। কত আশা করছো? কত? 70-এর উপরে। আচ্ছা, লেটার প্যারাগ্রাফ এই ধরনের কিছু? হ্যাঁ, লেটার প্যারাগ্রাফও আসছে, লেটারে আসছিল হেডমিস্টার চিঠি আসছিল, আর প্যারাগ্রাফ শর্ট বা ব্রড কোশ্চেন কেমন এসেছিল? একদম খুঁটিয়ে খুঁটিয়ে দিয়েছে, একদম মানে যেটা ভাবাই যায় না এভাবে। আর এমসিকিউ গুলোতে এত খুঁটায় দিচ্ছে, কোথায় থেকে আসছে কিছু বোঝা যাচ্ছে। কি নাম? বিশ্বাস হয় না। এমনিতে সব এমসিকিউ তো ভালো এসেছে, শর্টও ভালো এসেছে। আর মানে বট কোশ্চেনের মধ্যে দুটো বট কোশ্চেন এমনি ভালোই এসেছে, যেটা স্যার করিয়েছিলেন। আর রিপোর্টও ভালো এসেছিল। শুধু গ্রামারের কিছু দুটো জায়গায় মনে হয় একটু তেমন লাগছিল আমার, আর ব্যাস ওইটুকুই। আর তেমন এমনি সব ভালোই এসেছে, সব ঠিকঠাক এসেছে। মানে কত পাওয়ার আশা রয়েছে? আমার 80%-এর উপরে পাওয়ার আশা রয়েছে। মোটামুটি ওভারঅল কি প্রশ্নপত্র সহজ বলা যাবে? হ্যাঁ, মোটামুটি তো সহজই বলা যায়। ঘরে শুয়ে তারা দেখার দিন শেষ। অসহায় শান্তি মণ্ডলের স্বপ্ন পূরণ। রাজ্য আবাস যোজনায় মিলেছে পাকা বাড়ি। রাস্তার পাশ থেকে শাক কুড়িয়ে বিক্রি করে দিন কাটত জলপাইগুড়ির শানুপাড়ার বাসিন্দা শান্তি মণ্ডলের। একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনো রকমে জীবন চালাতেন তিনি। রাতে শুয়ে থাকলে আকাশের তারা গুনতেন। বর্ষায় ঘরের এক কোণে কোনো রকমে ঠাঁই নিতেন, কারণ ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ত বৃষ্টি। সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম ছিল না, কারণ নথিপত্র জোগাড় করাও ছিল তার কাছে অসম্ভব। তবে তার অসহায় অবস্থার কথা এলাকাবাসীরা চুপচাপ মেনে নেননি। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সদস্যরা একাধিকবার জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের কাছে আবেদন করেন, যাতে শান্তিমণ্ডল আবাস যোজনার সুবিধা পান। বিষয়টি গুরুত্ব দিয়ে বিডিও নিজে শান্তিদেবীর বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে রাজ্য আবাস যোজনার তালিকায় উঠে এসেছে শান্তিমণ্ডলের নাম। শুধু তাই নয়, তার রেশন কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথি সংশোধনের ব্যবস্থাও করেছেন বিডিও মিহির কর্মকার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তার ঘর তৈরির কাজ। প্রশাসনের এমন ভূমিকার জন্য খুশি স্থানীয় মানুষও। শান্তিমণ্ডল বলেন, এতদিন ছেলেকে নিয়ে কত কষ্ট করেছি, এবার হয়তো মাথার উপর একটা নিরাপদ ছাদ পাবো। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমরাই প্রথম তার বিষয়ে খবর করেছিলাম, এরপরই প্রশাসন এগিয়ে আসে। এখন সকলের একটাই আশা, শান্তিমণ্ডলের নতুন ঘর যেন দ্রুত তৈরি হয়ে যায়, যাতে আর কষ্টে দিন কাটাতে না হয় তাকে। আমার নাম হলো ক্ষীর বর্মন। কি অবস্থা ছিল না? খুবই খারাপ অবস্থা ছিল। কি ঘর চর ছিল? না, ঘরটা ছিল না, জল পড়তো, প্লাস্টিক দিলে প্লাস্টিক উড়ে চলে যেত। আমরা খুব খুশি, ঘরটা উনি পাইছে, আপনারা সহযোগিতা করছেন, আমরা খুব আনন্দ। রাজ্য সরকার সহযোগিতা করছে? হ্যাঁ, রাজ্য সহযোগিতা করছে। আমরা খুব ভালো। কিভাবে? ঘরে তো নাম ছিল না। না, নাম ছিল না। তারপরে কি আসছে কি? তারপরে হচ্ছে আমরা সবাই গণেশকে নিয়ে মিটিং টিটিং করি, আমার পঞ্চায়েত যে এখন মিটিং টিটিং করি যে নাকি একটা ঘর দেওয়ার দরকার, লাইট ঢুকে দেওয়ার দরকার। তারপর প্রথমে লাইটটা দিল, তারপরে ঘরের ব্যবস্থা করলো। বিডিও সাহেব আসছিল? হ্যাঁ, আসছিল, বিডিও সাহেব আসছিল। এসে ঘর পেয়েছে উনি? হ্যাঁ, উনি পেয়েছে। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুবই খুশি। তারপরে নামের তালিকা তৈরি হয়, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। তো কেন কি কারণে তার নাম ওঠেনি তারাই বলতে পারবে।
তবে আমরা 2023-এ পঞ্চায়েত নির্বাচনের পরেই এলাকার মানুষের দাবি ছিল কেউ ঘর পাক আর না পাক শান্তিমরণে যাতে ঘরটা পায়। তো প্রথমেই পঞ্চায়েত নির্বাচনে জেতার পরেই আমরা ডিএমের নজরে আনি এবং আমরা বিডিওর নজরেও আনি এবং বিডিওর তৎপরতার মধ্য দিয়ে বিডিও সাহেব নিজে এসে সার্ভে করে গিয়ে ওনার টাকাটা ঢুকিয়েছে এবং আমরা ধন্যবাদ জানাই বিডিও সাহেবকে যে ওনার তৎপরতার মধ্যে জন্যই আজকে শান্তিমণ্ডল ঘর পাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি যে প্রকল্প চালু করেছিলেন সেখানে আমাদের সামান্য কিছু সুযোগ ছিল, সেটা আমরা জানতে পেরেছিলাম যে উনি খুব দুস্থ অবস্থার মধ্যে দিয়ে আছেন। আমরা চেষ্টা করেছি এবং তিনি যে ঘর পেয়েছেন তাতে আমরা খুব খুশি। নাম তো ছিল না লিস্টে, তাও পেল। হ্যাঁ, ওই সামান্য যে সুযোগ ছিল আমরা সেই সুযোগটাকেই আমরা কাজে লাগিয়ে ওনার নামটা আনতে পেরেছিলাম। প্রথম লটে টাকা ঢুকে গিয়েছে। হ্যাঁ, কাজও তো শুরু করেছে। হ্যাঁ, কাজ উনি শুরু করেছেন। ফুলবাড়িতে দেশি পিস্তল এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ। দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার ফুলবাড়িতে। মঙ্গলবার ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘি এলাকা থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় মহিলার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সহ 4টি কার্তুজ। মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পুলিশ সূত্রে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজগুলি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। এদিকে এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এলাকায় বাড়তি পুলিশি নজরদারির দাবি করেন বাসিন্দারা। এই আজকে এটা এখান থেকে রিকভারি হলো, এখান থেকে ব্যাপারটাকে স্টপ হয়ে যাবে। আমার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ব্যাপারটাকে স্টপ। মন্দিরে চোর ধরা পড়লো, ওইটা রিকভারি হলো, এটাও তো রিকভারি হবে। রিকভারি হচ্ছে না কেন? নিত্য প্রতিদিন চুরি হচ্ছে। কালকে শুনলাম ঘটনা বাড়িতে হয়েছে, ওইদিন অরুণ সাহার ওখানে হলো, প্রতিদিন হয়ে যাচ্ছে। সবাই নিষ্ক্রিয়। তার মানে আমাদের যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত এটা মত, যে আমরা আপামর জনসাধারণ যদি আন্দোলন না করে, তাহলে যারা মুষ্টিমেয় কিছু সংখ্যক চোর আছে তাদেরকে আমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় জঙ্গলে চলে যাই। কোনো মুভমেন্ট হচ্ছে না, তো না পার্টি থেকে হচ্ছে না অন্য কোনো থেকে, সবাইকে মুভমেন্ট করা উচিত। কোনো লাইট নেই রাস্তায়, অন্ধকার। এখানে কোম্পানি আছে, আমাদের এখানে একটা সার্চ লাইট লাগানো হচ্ছে। এবং লাইটের কোনো ব্যাপার না, এখন সবাই তো ঘুমিয়ে পড়ে। আর আমাদের এখানে প্রতিদিন হাজার হাজার পাবলিক যাওয়া আসা করে বাইরের, এতগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এটা। তাই সেই সূত্রে পুলিশের তো এখানে উচিত একবার ক্যানেল দিয়ে আসা, একবার দুবার দিয়ে পুলিশ। না, এখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কোথায় পাবে? আমরা দাবি করছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত, যারা এই অন্যায়কারী, যারা দুষ্কৃত, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ধরে কোনো সুপারিশ না, তাদের উপযুক্ত সাজা হোক। এবং কেউ যদি তাদের জন্য সুপারিশ করে তাহলে ওই ব্যক্তিকে আগে অ্যারেস্ট করা হোক। যে সুপারিশ করবে সে তার মধ্যে জড়িত আছে বলে সে সুপারিশ করছে, তাকে অ্যারেস্ট করা হোক এবং তাকে জনসমক্ষে নিয়ে আসা হোক। আপনাদের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে ওদেরকে নিয়ে আসা হোক, সংবাদ মাধ্যমে ওদের চেহারাগুলো দেখানো হোক যে এরা দুষ্কৃতী এবং এই সব লোক এদেরকে সুপারিশ করেছে। আমি যদি সুপারিশ করি, আমার মোবাইল নম্বর এবং আমার ছবিটা তুলে ধরা হোক যে তুমি ভাই সুপারিশ করছো কেন। আমার নাম তারিকুল ইসলাম মিন্টু। লাভা থেকে ব্যবসা করে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে আহত হলো 7 জন হাট ব্যবসায়ী। ঘটনাটি ঘটে গতকাল রাতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অম্বিক চা বাগানের কাছে। এই দুর্ঘটনায় আহত হয় 7 জন ব্যবসায়ী। সকলকে রাতেই উদ্ধার করে গরুবাথান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় মানুষজন। জানা গেছে, গতকাল সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বেশ কিছু ব্যবসায়ী কালিম্পং জেলার লাভাতে সাপ্তাহিক হাটে ব্যবসা করতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে অম্বিকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী ভর্তি পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়, আর এতেই আহত হয় 7 জন ব্যবসায়ী। আহতদের 5 জনের চিকিৎসা চলছে গরুবাথান হাসপাতালে। বাকি 2 জনের আঘাত গুরুতর হওয়ায় গরুবাথান হাসপাতাল থেকে কালিম্পং হাসপাতালে রেফার করা হয়েছে। গরুবাথান পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। আজ এই সাজা ঘোষণা করেছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন,
2024 সালের জুন মাসের এই কেসটি ভক্তিনগর থানার। ঘটনার দিন নাবালিকা বাড়িতে একাই ছিল। অভিযুক্ত ওই প্রতিবেশী তাকে ডেকে বাড়ির পেছনে ফাঁকা গলিতে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পাশাপাশি ঘটনাটি কাউকে না জানাতেও নাবালিকাকে ভয় দেখায় আসামি। তার আগেও অভিযুক্ত মেয়েটির একবার শ্লীলতাহানি করে। ঘটনার বিষয় যখন মেয়েটি পরিবারকে সব জানায়, তখন থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই কেসে মোট 9 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত আজ আসামির 20 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে দিয়েছে বিশেষ পক্সো আদালত। সামান্য স্পেশাল কোর্টের পক্সো আদালতের বিচারপতি রিন্টু সুর একটা মামলায় তার সাজা ঘোষণা করেছেন। আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই কেসটি হচ্ছে 12/6/2024 সালের কেস, ভক্তিনগর থানার। ভিকটিম গার্লের মা একটা থানায় অভিযোগ করেছিল যে অভিযোগের 10-12 দিন আগে ভিকটিম গার্ল যখন বাড়িতে একা ছিল, তার বাড়িতে কেউ ছিল না এবং তার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল। সেই সময় এই প্রতিবেশী আসামি তাকে ডাকে বাড়ির পেছনে একটা গলিতে নিয়ে যায় এবং গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় যে এই ঘটনাটা যেন কাউকে না বলে। এবং এই আসামি আরও একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায়, ওদের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটির ওখানে যায় এবং সেদিনও মেয়েটির শ্লীলতাহানি করে। তারপর মেয়েটি যখন তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে, তার মা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করে। চার্জশিট সাবমিট করার পরে এই কেসে নভেম্বর মাসে চার্জ গঠিত হয় আসামির বিরুদ্ধে পক্সো আইনের 4 ধারায় এবং মেয়েটির বয়স 12 বছর 2 মাস, যেই জন্য পক্সো 4-এ এই কেসে চার্জ হয়। এবং এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই সাজা ঘোষণা করেছে। এটা চার্জ হওয়ার পরে 3 মাসের মধ্যে সাজা ঘোষণা হলো এবং কেসটা হয়েছে 9 মাসের মধ্যে সাজা ঘোষণা। কম্পেনসেশন 4 লক্ষ টাকা কম্পেনসেশন, সেটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে ভিকটিম গার্লকে দেওয়ার জন্য অর্ডার করেছে। 20,000 টাকা অনাদায়ে 2 মাস এবং আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড। না, এখন তো ম্যাক্সিমাম কেসই খুব তাড়াতাড়ি সাজা ঘোষণা হচ্ছে, খুব তাড়াতাড়ি ট্রায়াল হচ্ছে কেসগুলোতে এবং মাঝখানে আসলে করোনা পিরিয়ডের জন্য অনেক দেরি হয়ে গেছে অনেক কেসে, কিন্তু এখন খুব তাড়াতাড়ি সবগুলো কেসই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, পক্সো কোর্ট। বেশি উপার্জনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ সবজি নিয়ে ছুটছেন এক কৃষক। এ দৃশ্য জলপাইগুড়িতে। বুধবার ভোরে এই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। এদিন ভোরে জলপাইগুড়ি দোমোহনী থেকে পাহাড়পুর হয়ে ব্যাগ ভর্তি করে ফুলকপি মোটর বাইক বোঝাই করে শিলিগুড়ির উদ্দেশ্যে ছুটে চলেছেন কৃষক এবং ব্যবসায়ী প্রশান্ত পাল। প্রায় 2 কুইন্টালেরও বেশি 8 থেকে 9টি ব্যাগ বোঝাই করে ফুলকপি ভর্তি করে নিয়ে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় তিনি বলেন, জলপাইগুড়ির বাজারে দাম নেই, সে কারণেই একটু বেশি লাভের আশায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শিলিগুড়ির বাজারে যেতে হয়। তবে মোটরবাইকে করে এভাবে এত মাল নিয়ে বেআইনিভাবে যাতায়াতে প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এত সকালে কোথা থেকে কোথায় যাচ্ছেন, কি এগুলো? ফুলকপি। কোথা থেকে নিয়ে আসছিলেন? দমনি মোড়। কোথায় নিয়ে যাবেন? নিয়ে যাবো শিলিগুড়ি, বাগড়াকোট। আপনার বাড়ি কোথায়? এই তিস্তাপুরি যে ওই পারে। জলপাইগুড়ি। জলপাইগুড়ি। তো শিলিগুড়িতে কেন জলপাইগুড়ি বাজার ছাড়িয়ে? এখানে দাম পান না নাকি? না না, শিলিগুড়িতে কেজিতে 4-5 টাকা বেশি। এই যে জীবনের ঝুঁকি নিয়ে বাইকে করে কয় কুইন্টাল আছে এখানে? এখানে 2 কুইন্টাল আছে। এভাবে যাবেন বাইকে করে? অনেক দূর তো। হ্যাঁ, যেতে তো হবেই। মানে কি 2 পয়সা বেশি হয়? হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ, কেজিতে 3-4 টাকা বেশি পাওয়া যায়। তার জন্যই?
কত করে এখন যাচ্ছে? জলপাইগুড়ি বাজার কত, শিলিগুড়ি বাজার কত পাবেন? এখানে 7 টাকা, শিলিগুড়ি 10-12। ফুলকপি এখন চাহিদা সেইভাবে কি নেই বললে নেই তাহলে? হ্যাঁ, এখন তো এবছর তো অত দাম নেই না, 2 টাকা 3 টাকা এরকম গেল। তো আপনাদের যে খরচা, তাতে খরচা পোষায় এই যে চাষ করে? পোষায় না। তার জন্য কি অন্য জেলায়? হ্যাঁ হ্যাঁ, তার জন্য অন্যখানে। কৃষিকাজের উপরই মূলত আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ। তো এই যে এখন ঝুঁকি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, যেতে তো হবেই। জীবনে ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক ধরে এইভাবে যাবেন? হ্যাঁ, রাস্তা ফাঁকা আছে, ভোরবেলা যাই তো। এই এত মাল নিয়ে এক বাইকের মধ্যে কয় কুইন্টাল মাল হবে তাও? এখানে 2 কুইন্টাল। 2 কুইন্টাল? এতগুলো কত ব্যাগ? 5টা, উপরে 2টা আছে। এই 7-8টা ব্যাগ নিয়ে যে যাচ্ছেন, রিক্স হয় না? চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে। তাহলে কি মানে আরো বেশি নিয়ে যাওয়া যায়, অন্য মাল হলে আরো বেশি যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রশান্ত পাল। 2.5 কুইন্টাল পর্যন্ত যায়। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস দিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তথা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তমজিৎ চক্রবর্তী। স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে এখানে বিটেক গ্র্যাজুয়েট যারা বের হবেন তারা কিভাবে ইন্ডাস্ট্রির জন্য ফিট হতে পারেন তাই নিয়েই আজকের আলোচনা সভা ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন, স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে এখানে বিটেক গ্র্যাজুয়েট যারা বের হবেন তারা কিভাবে ইন্ডাস্ট্রির জন্য ফিট হতে পারেন সেটাই আজকের মূল বিষয়। আগামীতে ছাত্ররা ভালো হয়ে উঠুক, রাজ্যকে সার্ভিস দিক, সমাজকে সময় দিক, এটাই চাই। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 2006 সালের ছাত্র। আজ পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এসে ভালো লাগছে। এই ছাত্ররা আগামীতে রাজ্যকে ভালো জায়গায় নিয়ে যাবেন এটাই মনে করি। মনোসংযোগ করে পড়াশোনা করুক এটাই বলবো। এখানে ভালো ক্যাম্পাসিং হচ্ছে, আমরা চাইবো আরো বেশি ক্যাম্পাসিং হোক। শিল্পক্ষেত্রে জোয়ার এসেছে, তারা অনেক সুযোগ পাবেন বলে মনে করি। আজকে ইকুয়াল অপরচুনিটি সেন্ট্রাল থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল যেটা স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের প্রোগ্রাম। এখানে স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি প্রোগ্রাম, যেখানে আমাদের বিটেক গ্র্যাজুয়েটরা যারা এখান থেকে কলেজ থেকে পাশ করে বেরোবে তাদেরকে তৈরি করার জন্য কী করে তাদের সফট স্কিল ডেভেলপ করতে হয়, কী করে হার্ড স্কিল ডেভেলপ করতে হয়, দুটো কম্বাইন করে আমরা কীভাবে আমরা ইন্ডাস্ট্রিতে জন্য ফিট হতে পারি, যেটা হচ্ছে এমপ্লয়াররা চাইছে যে ট্রেন্ড স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট, তাতে হচ্ছে কি আরও বেশি এমপ্লয়েবল হবে আর এটাই ছিল আজকে প্রোগ্রামের অবজেক্টিভ। উনি আমাদের যে এসডিও সাহেব এসছেন, উনি আমাদের 2006-এর অ্যালামনা এবং এই কলেজের পাস আউট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন এবং ওনার যা লিডারশিপ স্কিল, উনি যেভাবে আর কি মানে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টকে কন্ট্রিবিউট করছেন তার কতগুলো ঘটনা উনি তুলে ধরলেন। ইনফ্যাক্ট হচ্ছে কি লাস্ট টাইম আমরা দেখেছি কিছুদিন আগে একটা নিউজে একটা বেরিয়েছে যে যখন পূজা হলিডেজ ছিল এবং যেখানে সমস্ত গভর্নমেন্ট অফিস বা ইয়েগুলো বন্ধ ছিল আর কি, ওই সময় আমাদের
এসডিও সাহেব যেভাবে আর কি সোসাইটিকে হেল্প করে গেছেন সেই টিপসগুলো আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন। ছাত্ররা আরও ভালো করে উঠুক, ভালো হার্ড ওয়ার্কার হোক আর কি, ছাত্ররা আর কি তারা ডেডিকেটেডলি সার্ভ করুক, স্টেটকে সার্ভ করুক, সোসাইটিকে সার্ভ করুক এবং নিজেরা বড় হোক, একটা ভালো মানুষ হয়ে বেরোবে। আজকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইকুয়াল অপরচুনিটি সেলের আয়োজনে আজকে একটি প্রোগ্রাম আমরা মানে করছি, সেটা হচ্ছে সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটা মূলত আমরা টার্গেট করেছি ইউজিসির যে গাইডলাইন আছে তাতে ইকুয়াল অপরচুনিটি সেলের যে ফাংশানগুলো মেনলি ইনক্লুডেড, যেমন ধরুন যারা সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ থেকে এসছেন, এখানে বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ বা চ্যালেঞ্জিং সিচুয়েশান থেকে যারা এসছে, যাদের আমাদের কিছু স্পেশাল কেয়ার আমাদের নেওয়া দরকার আর কি। ধরুন যেমন সফট স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা অন্য কোনো, কেউ এরকম এসছে বেঙ্গলি মিডিয়াম থেকে এসছে, তাদেরকে হয়তো একটু আমাদের স্পেশাল কেয়ার নিয়ে ওদেরকে আপ টু লেভেলে নিয়ে আসতে হচ্ছে আর কি। সেটার জন্য আমাদের কলেজ, আমাদের ইকুয়াল অপরচুনিটি সেল আমরা চেষ্টা করছি তাদের জন্য এরকম স্পেশাল প্রোগ্রাম অর্গানাইজ করার। আজকে আমাদের এই কলেজেরই প্রাক্তনী, এখানকার যে এসডিও মিস্টার তমজিৎ চক্রবর্তী, আজকে ওনাকে পেয়ে আমরা সত্যি খুব খুশি এবং ওনার যে এফেক্টিভ একটা লেকচার, যেটা শুনে আমার মনে হয় আমাদের ছেলেরা ভীষণভাবে উপকৃত হলো এবং উনি একটা ছেলেদের সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন কিভাবে নিজেদেরকে তৈরি করতে হয়, কীভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে এবং নিজেকে কীরকমভাবে মানে লোকের সামনে প্রেজেন্ট করতে হবে, সেটা উনি খুব সুন্দরভাবে প্রকাশ করলেন। আচ্ছা, প্রথমে আমি একটু কারেকশন করি, শিক্ষকের ভূমিকায় নই, আমি চিরছাত্র। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 2006 ব্যাচের আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তো খুব ভালো লাগছে, এখন তো পরিকাঠামো ভীষণই ভালো হয়ে গেছে এবং ডক্টর রয় সহ যারা রয়েছেন এখন পড়াচ্ছেন, খুব ভালো মতন ওদেরকে মানুষ করছেন। আজকে এসে সফট স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে প্রোগ্রামে, সেখানে অংশগ্রহণ করতে পেরে আমার যতটুকু পুঁজি আছে ওদেরকে বিনিময় করতে পেরে ভালো লাগছে। আশা করছি আমাদের যে ভাই বোনেরা এখন পড়াশোনা করছে তারা রাজ্যকে সেই জায়গায় নিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে বিশ্ব বাংলাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়া, সেটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তার শিক্ষক, তার ছাত্ররা নিয়ে যাবেন। কি বার্তা দেবেন ছাত্রদের প্রতি, কি বলবেন এই সময় দাঁড়িয়ে? খুব শান্ত অবস্থায় মনঃসংযোগ করে প্রচুর পড়াশোনা করতে হবে, এইটাই আমার বার্তা। কারণ এই সময়টা জীবনে বারবার ঘুরে আসবে না। ওরা ভালো করে পড়াশোনা করুক এবং আরও বড় হোক, দেশের কথা ভাবুক, রাজ্যের কথা ভাবুক। আগামী দিনে যেন আরও গবেষণামূলক কাজ ওনারা করতে পারেন। এছাড়া যেই ক্ষেত্রে তার অবদান রাখতে পারেন সেটাই ভালো। তারা মানুষের কাজ করাটাই আসল। তারা এখন পড়াশোনা করুন মন দিয়ে, এটুকুই বলুন। ক্যাম্পাসিংয়ে বিভিন্ন সুযোগ, সেক্ষেত্রে তারা আরও কীভাবে নিজেকে তৈরি? এখানে তো খুব ভালো ক্যাম্পাসিং হচ্ছে, যেটা আমরা দেখলাম, এবং এই কথা অনস্বীকার্য। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের নিজস্ব একটা ঐতিহ্য আছে, যেমন জলপাইগুড়ির আছে তেমনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেরও আছে। সুতরাং আমরা চাইবো যে আরও বেশি এখানে ক্যাম্পাসিং হোক। অ্যাট দ্য সেম টাইম গোটা পশ্চিমবঙ্গে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সোমবার দিন বলছিলেন যে শিল্পক্ষেত্রে একটা জোয়ার এসেছে, সেটার উপকার তো নিশ্চয়ই আমাদের এখানকার ছাত্রছাত্রীরা পাবে, তারা পাচ্ছেনও। আপনি কলেজের স্টুডেন্ট ছিলেন, সেকালের কি বলবেন? এখন অনেক ভালো পরিকাঠামো। এখনকার পরিকাঠামো দেখে আমাদের সময়কার পরিকাঠামোকে মানে বিচার করাটা খুব মুশকিল। আপনি কত সালে এখান থেকে পাস করে গেছেন? আমি 2006 সালে পাস করেছি। কেমন লাগছে এই কলেজে আবার এই ধরনের ছাত্রদের সাথে মিলেমিশে আজকের এই দিনটা? শুনুন, কলেজকে তো মানে শিক্ষা প্রতিষ্ঠানকে তো ল্যাটিনে বলা হয় আলমা ম্যাটার, তো মা আর কি। সুতরাং মায়ের কাছে আসতে পেরে সন্তানের সবসময় ভালো লাগে। ওদলাবাড়িতে আবার গৃহস্থের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে মালবাজার ব্লকের ওদলাবাড়িতে। এবার দিনের বেলায় চুরির ঘটনা ঘটল ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায়। এখানে মিন্টু বিশ্বাসের বাড়ির তালা ভেঙে সোনার অলংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর, আর এতেই আতঙ্কিত এলাকার মানুষ। মিন্টু বিশ্বাসের স্ত্রী মাধবী বিশ্বাস বলেন, বাড়িতে আমি, স্বামী এবং ছেলে থাকি। সকাল 10টা নাগাদ তিনজনেই নিজ নিজ কাজে চলে যায়। 2:30টা নাগাদ আমি বাড়ি এসে দেখি ঘরের দরজা খোলা। এরপর দেখি দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দুটো আলমারি খোলা। আলমারির যে লকারের মধ্যে সোনার অলংকারগুলো এবং টাকা ছিল সেই লকারও ভাঙা।
ঘরের বিছানার মধ্যে অলংকারের খালি বাক্স এবং টাকার ব্যাগ রেখে পালিয়ে যায় চোর। গরিব পরিবারে এইভাবে চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তারা। স্থানীয়দের বক্তব্য, এইভাবে দিনের বেলায় চুরি ভাবাই যায় না। যারাই চুরি করেছে তারা নিশ্চয়ই জানে এই সময় বাড়িতে কেউ নেই। তারপর একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। কোথায় ছিলেন? আমি কাজের থেকে আসছিলাম, আইসে আমি তালা খুলতে যাবো, দেখি ঘর খোলা, দরজা তালা ভাঙা। হ্যাঁ, দরজার তালা ভাঙা, তালা ভাঙা, চাবি তালা আইসে দেখি ফট করে তালা, আলমারির দিকে তাকাইছি, বিছনার দিকে দেখি কিছু সব আছে। তারপরে আমি দৌড়াই, আবার এইটার দিকে তাকালাম, এখানে দেখি সব আছে। তারপরে আমি এখানের দিকে যেই তাকাইলাম তখন তো আমার মনে, তখন তো আমি দেখলাম কি আমার গয়নাগুলা নেই। কি কি ছিল? গলার ছিল, সোনার, হ্যাঁ, কানের ছিল, নাকের ছিল একটা। টাকা ছিল? হ্যাঁ, টাকা ছিল। কত টাকা ছিল? কত টাকা যে ছিল, কিছু টাকা ছিল, আমার মনে নেই কত টাকা যে ছিল। এটা কখন হলো এটা? এটা আমি আইসে যে কয়টার দিকে আসলাম, আড়াইটা হবে। আসে দেখি কি দেখলেন? তালা ভাঙা? তালা ভাঙা, ঘর খোলা। ঘর দরজা খোলা? হ্যাঁ, দরজা খোলা। কেউ ছিল না? কেউ ছিল না, আমার ছেলেরা কাজে গেছিল। তারপরে এসে দেখলেন এই অবস্থা? এই অবস্থা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না, পুলিশকে খবর। আপনার নাম? আমার নাম মাধবী বিশ্বাস। হ্যাঁ, মাধবী বিশ্বাস। আজ জলপাইগুড়ির সাংসদকে সংবর্ধিত করা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের পুনরুজ্জীবন এবং জলপাইগুড়ি শিয়ালদহ নতুন রেল ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং এই ঘোষণার নেপথ্যে সাংসদ জয়ন্ত কুমার রায়ের উদ্যোগ ও যথাযথ পদক্ষেপকে সম্মান জানাতে আজ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি বিকাশ দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে সাংসদ কি বললেন তা শুনে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের একটা মানে সম্বর্ধনা অনুষ্ঠানে আসি যে এসছি আর কি। ওনারা আমাকে সম্বর্ধনা দিতে চেয়েছেন মূলত দুটো বিষয় নিয়ে। একটা জলপাইগুড়ি টি অপশন সেন্টার, যেটা নতুন করে চালু হচ্ছে 31 মার্চ থেকে, এবং জলপাইগুড়ি এবং 10 তারিখে সেটার একটা মক একটা হবে। আর সেকেন্ড ইস্যু হচ্ছে জলপাইগুড়িতে নতুন একটা ট্রেন চালু হচ্ছে। এই দুটো বিষয়ে তারা আমাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আর কি, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখানে এসেছি। বলছি স্যার, কবে থেকে ট্রেনটা চালু হচ্ছে? আর এটা এক্সপেক্ট খুব তাড়াতাড়ি চালু হওয়ার কথা ছিল, চাইছিলাম 8 মার্চের মধ্যে চালু করার কথা। তো যেহেতু মন্ত্রীজি থাকবেন, মন্ত্রীজির ডেট একটা নেওয়া, একটা পরিকল্পনা চলছে, রেলকে জানিয়েছি আমি। তো তার ডেট অনুযায়ী আমরা মানে ডেটটা। রোড স্টেশনটাকে বেছে নেওয়া হলো কেন, টাউন স্টেশনটাকে না করে? দেখুন, জলপাইগুড়ি টাউন স্টেশনটা হচ্ছে শহরের ফ্রন্টে আর একটু শহরের সাইডে। এখানে এমনিতেই যানজট একটা প্রবলেম, 3 নম্বর ঘুমটি ইত্যাদি ইত্যাদি। তো এখানে অনেকগুলো ঘুমটিও আছে, তো এর জন্য ওইখানে না করে, এবং ওটাই কনজেস্টেড হয়ে যাবে, জায়গাটাও কম, এক্সপ্যানশনের ব্যবস্থা নেই, অতটা নেই। তো সেই জন্য আমরা জলপাইগুড়ি রোডকেই আমরা বেছে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পরিচালনায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিম মেদিনীপুরের ব্যবস্থাপনায় শালবনীতে 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় জিমন্যাস্টিক বিভাগে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগের 3য় শ্রেণীর ছাত্র, পাশাপাশি জলপাইগুড়ির অতি পরিচিত আদর্শ ব্যায়ামাগারের জিমন্যাস্টিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী কুণাল দত্ত জিমন্যাস্টিক বিভাগে অংশগ্রহণ করে 2য় স্থান অধিকার করে। এই ছোট কুণাল দত্ত শিক্ষার্থীর এহেন সাফল্যে খুশি আদর্শ ব্যায়ামাগারের প্রশিক্ষক থেকে অন্যান্য শিক্ষার্থীর অভিভাবক অভিভাবিকারা। আজ তাদের এই সাফল্যে খুশি হয়ে ক্লাবের পক্ষ থেকে কুণালকে মিষ্টিমুখ করানো হয়। তোমার নাম কি? কুণাল দত্ত। কোন স্কুলে পড়ো? এফডিআই। কোন ক্লাস? 3। বললাম তুমি এবার খেলতে গিয়েছিলে, কি পুরস্কার পেলে? মেডেল। আচ্ছা, তুমি কি হয়েছিলে? সেকেন্ড। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কোথায় প্র্যাকটিস করো? আদর্শ ব্যায়ামাগারে। প্রত্যেকদিন আসো? হ্যাঁ। কি কি প্র্যাকটিস করো? প্যারাল ওয়াল,
হরিজন্টাল ওয়াল, ভল্ডিং, ফ্লোর। পাথর বোঝাই ট্রাক আটক, গ্রেপ্তার এক অভিযুক্ত। বেআইনিভাবে বালি পাথর পরিবহনের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সেবক রোডের চেকপোস্টের কাছে অভিযান চালিয়ে একটি বালি পাথর বোঝাই ট্রাক আটক করে। এই ঘটনায় ট্রাকের চালক লক্ষণ সিংকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত লক্ষণ সিংয়ের বাড়ি প্রকাশনগর এলাকায়। জানা যায়, মহানন্দা নদী থেকে বেআইনিভাবে বালি পাথর রাজস্ব ফাঁকি দিয়ে তুলে নিয়ে যাবার অভিযোগে ওই ট্রাকটিকে আটক করার পাশাপাশি লক্ষণ সিংকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে বলা হয়েছে, লাগাতার বেআইনিভাবে বালি পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান চলবে। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সদর ব্লকের দাসপাড়ার কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল বুধবার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত, খামার সম্প্রসারণ অধিকর্তা প্রফেসর বিনয়কান্ত শীল, বিজ্ঞানী বিপ্লব দাস সহ অন্যান্যরা। কৃষিকাজের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার এবং কি করে দ্বিগুণ আয় করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া পন্ড বেস ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ও পোল্ট্রি ফার্ম, গোট ফার্ম, অর্নামেন্টাল ফিশ ফার্ম ও আরও অন্যান্য ফিল্ড পরিদর্শন করেন তারা। দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর দশরথ দাস বলেন, আমরা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পেরেছি। তাছাড়াও সকল কৃষকদের মধ্যে তা ছড়িয়ে দিচ্ছি যাতে সকল কৃষকেরা কৃষি কাজ করে নিজেরাই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারেন। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থ কুমার দত্ত জলপাইগুড়ির মতো শহরে দুধ থেকে পনির, জ্যাম, জেলি, মাশরুম, কালো নুনিয়া চাল, কানানমক চাল ও বিভিন্ন উৎপাদিত সবজি নিজেরাই যাতে বিক্রি করতে পারেন সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন। তাছাড়া কৃষকদের নিয়ে বিভিন্ন শস্যের বীজ উৎপাদন করে তা ব্র্যান্ডিং করে বাজারে বিক্রি, মাছের চারা পোনা, খাবার, পোলট্রির বাচ্চা, খাবার ইত্যাদি সরকারি দপ্তরের অর্ডার নিয়ে সাপ্লাই দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। জলপাইগুড়ি শহরে এই প্রথম পূর্ণাঙ্গ একাডেমির উদ্বোধন হলো সাদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি, এবিপিসি মাঠ, জলপাইগুড়িতে। সাদান সমিতি কলকাতার চেয়ারপারসন জিনিয়া রায়চৌধুরী, সচিব সৌরভ পাল ও ফুটবল সচিব অসীম কুমার রায়ের ঐকান্তিক উপস্থিতি এবং প্রচেষ্টায় আজ জলপাইগুড়ি শহরে এই প্রথম পূর্ণাঙ্গ একাডেমির উদ্বোধন হল সাদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি, এবিপিসি মাঠ, জলপাইগুড়িতে। অতীতে কলকাতার বিভিন্ন ক্লাব টেকনিক্যাল সমন্বয়ে এগিয়ে এসেছিল জলপাইগুড়ি ফুটবল একাডেমির সাথে কলকাতাতে ও সারা ভারত ইউথ লিগে প্লেয়ার খেলাবার ব্যাপারে। এই প্রথম সাদান সমিতি এগিয়ে এলো পূর্ণাঙ্গ একাডেমির উদ্বোধনে বিদেশি নাইজেরিয়ান কোচ লুইসের নেতৃত্বে। তাই একাডেমিতে জিম, সাঁতার, স্পোকেন ইংলিশ এবং অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক কোর্স শেখার ব্যবস্থা থাকবে।
জলপাইগুড়ি ফুটবল একাডেমির কোঅর্ডিনেটর ম্যানেজার সৌমিক মজুমদার জানান, বিদেশি নাইজেরিয়ান কোচ লুইসের তত্ত্বাবধানে স্থানীয় কোচ অতীন্দ্র বিকাশ রায়, অসীম ও বাকি কোচরা দেখবেন টেকনিক্যাল দিক। জলপাইগুড়ির বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। একাডেমির ছেলে ও মেয়েদের জার্সি, ফুটবল ও জিমের সরঞ্জাম বিতরণ করা হলো। অন্যান্য ফুটবল ক্যাম্পগুলোকে ফুটবল বিতরণ করা হলো। আজকে হচ্ছে আমরা সাধারণ সমিতি প্রিমিয়ার ডিভিশনের টিম, সেটা সবাই জানে। আমাদের ছেলেদের মেয়েদের জুনিয়র সব টিমই আছে। প্রায় 14 বছর আমরা প্রিমিয়ারে খেলছি, আই লিগ 2ও খেলেছি। এখন আমরা এই জলপাইগুড়িতে আমাদের একাডেমি শুরু করেছি, এবিপিসি এবং জলপাইগুড়ি একাডেমির সঙ্গে। আমরা চাইছি এখানে যারা প্লেয়াররা রয়েছে, যারা ভালো প্লেয়ার কিন্তু সঠিক প্রশিক্ষণের জন্য ভালোতর হতে পারছে না বা সঠিক জায়গার জন্য তারা ভালো জায়গায় খেলবার সুযোগ পাচ্ছে না, সেটা করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তো সেই জন্যই আজকে এই উদ্বোধন হচ্ছে। আমাদের অলরেডি সিলেকশন শুরুই হয়ে গেছে, আপনারা শুনেইছেন, অনেকেই সিলেক্টেড হয়েছে ছেলেদের টিমে, মেয়েদের টিমে। ভবিষ্যতেও আশা করছি এভাবেই আমরা এই একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের জলপাইগুড়িতে আমরা অনেক দিন ধরেই সাবধান সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করছিলাম। সাবধান সমিতির সঙ্গে আমাদের সেই 12-13 বছর আগে থেকে যোগাযোগ। তো আমাদের এই জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা এবিপিসির সঙ্গে কোলাবোরেট করে এবং সাবধান সমিতিকে সঙ্গে নিয়ে সাবধান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি আজকে থেকে গঠন করা হলো। এখানে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, এখানে ছেলেদের জিমের ব্যবস্থা থাকবে, এখানে ছেলেদের ফুটবল জার্সি, জিম, আমরা দরকার হলে সাঁতারে তাদের আমরা উৎসাহিত করব। এবং খালি ফুটবল না, এরা যাতে ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে, ভালো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। বিভিন্ন অনলাইনে যে বিভিন্ন শিক্ষা ক্ষেত্র থাকে, ইউডেমি, ইন্টার্নশালা, তারা সেখান থেকে যদি কিছু কারিগরি শিক্ষা তাদেরকে যদি আমরা ব্যবস্থা করতে পারি, সেটাও ব্যবস্থা করবো যাতে একটা ভালো মানুষ এবং ভালো ফুটবলার হয়। The young talents that are here, and I want all the coaches, the students and the parents to please send their kids and support, because if you send, it's like sending your son to school without supporting your son with the school equipments like books. So when you support your sons and daughter, for them to be able to achieve their aim, for them to be able to bring out their potential which they are made of. Nobody know the next initiative where it's going to come from. Maybe it's going to come from here. But if you don't catch the youth when they are young, build the foundation very well, when they are aged, they cannot catch. It's when they are young they can catch up, so that they will build from that process and develop without deviating from that youth development system. So I'm glad to be here. I'm glad to be part of this collaboration. Thank you. Do you want special tricks of Special trick of any camp? Footballer? I'm a member of Southern Committee. So far we have developed some players. Developing of players take a lot of time and patience. It's not the day you plant a crop, not that day you harvest. So you need to plant the crop, nurture the crop, weed the grass, so that the crop can germinate good fruits. So with time, you are going to see the dividends of youth development here with time. Thank you. এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আজ ক্লাস নিলেন জলপাইগুড়ি সদর মহকুমার শাসক তথা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র মাননীয় তমজিৎ চক্রবর্তী।
ফুলবাড়িতে দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।